নমস্কার, আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো। আজকে অনন্যার দ্বিতীয় এপিসোড। এই এপিসোডে এমন একজন ব্যক্তিত্বের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, যিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী, কবি, শিক্ষিকা, সুগৃহিণী, অবশ্যই একজন ভালো মা। তিনি অপর্ণা ঘোষ বিশ্বাস। ওয়েলকাম টু মাই শো অপর্ণাদি। থ্যাংক ইউ। তো আমরা অপর্ণাদির জার্নিটা অপর্ণাদির কাছ থেকেই শুনব। তো প্রথমে অপর্ণাদির কাছে একটু জেনে নিই যে অপর্ণাদি কেমন আছেন বলুন এখন। এখন তো আমি বর্তমানে খুব ভালোই আছি। এই আর কি একটু বৃষ্টি টিষ্টিতে বড্ড ব্যতিব্যস্ত হয়ে গেছি, এমনি হ্যাঁ, ভালোই আছি। কলকাতার যা অবস্থা সেটা মারাত্মক অবস্থা হ্যাঁ, কলকাতার এখন। আমরা অপর্ণাদির কাছে এবার যাচ্ছি তার জার্নি নিয়ে, তাকে প্রশ্ন করব। অপর্ণাদিকে একটা প্রশ্ন খুব জানার ইচ্ছা আছে। দিদি, আপনি যে সময় গানটা চর্চা করতে শুরু করেছেন, এখনকার দিনে চর্চা করা যে বাড়ির পরিবেশ পুরো আলাদা। তো আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে গানটাকে ভালো লাগলো কেন? আমি খুব ছোট বয়স থেকে গান করি, 5 বছর বয়স থেকে। আর এটা আমার বাবার শখ ছিল। খুব মজার ব্যাপার, আমার কাকিমা একটা হারমোনিয়াম নিয়ে এসেছিলেন বিয়েতে, মানে ওনার বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে। তো সেই হারমোনিয়ামটা থেকে থেকে তার ভেতরে ইঁদুরের বাচ্চা ভর্তি হয়ে গেছিলো। এবার আমার বাবা হঠাৎ ইচ্ছে হলো তার মেয়েকে গান শেখাবেন। সেই জন্য সেই হারমোনিয়ামটাকে সাংঘাতিকভাবে সারিয়ে টারিয়ে একদম নতুন করে ফেলে তারপরে টিচারও ঠিক করলেন আমার জন্য। তিনি আবার কলকাতা থেকে যেতেন। কী সূত্রে উনি সেই টিচারকে ঠিক করেছিলেন আমি কিছুই জানি না, মানে আমার জানার সুযোগ হয়নি। তা তিনি আমাকে গান শেখাতেন এবং নিজেও গাইতেন, খুব ভালো গাইতেন। উনি ভালো সঙ্গীত শিল্পী আমার এখন মনে হয়। তখন আমি জানতে চাইনি, মানে জানতে চাওয়ার মতো বয়স ছিল না। এই তখন থেকেই আমি গান করি। তাহলে আমরা অপর্ণাদির কাছ থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হলাম যে ওনাদের বাড়ির একটা পরিবেশ ছিল গানের, যার জন্য সমস্ত কিছু মিলিয়ে গানটা ভালো লাগা তৈরি হয়েছে। আরও একটা কিন্তু সিক্রেট আছে, ওটা কিন্তু পরে বলবো। অপর্ণাদির একটা স্পেশাল সিক্রেট কিন্তু আমার জানা আছে। আসতে থাকো, আস্তে আস্তে বলবো। আচ্ছা, অপর্ণাদির কাছ থেকে আমরা জেনে নিয়েছি উনি খুব ছোট বয়স থেকে গান শিখছেন। আচ্ছা দিদি, যেদিনকে আপনার ফার্স্ট স্টেজ শো হলো, সেই দিনের ঘটনা কিছু মনে আছে? আজকে আমাদের দর্শকদের সাথে একটু তখন শেয়ার আরেকটু করুন। বড় আমি হয়েছি। তা আমাদের পাড়ার ক্লাবের ফাংশানে আমাদের একটা অনুষ্ঠান হলো। তার সমস্ত সেই অনুষ্ঠান হলো মানে নৃত্য নাট্য টাইপের। তা সব কিছুই আমি করেছিলাম, আমি গান করেছিলাম, আমি সমস্ত সকলকে নির্দেশ দিয়েছিলাম, সমস্ত চরিত্র ঠিক করেছিলাম এবং প্রত্যেকটা চরিত্রের গানও আমি করেছিলাম। সেটা হচ্ছে, গানটা হচ্ছে আমি পথ ভোলা এক পথিক এসেছি। আমি পথিক সেজেছিলাম, আর বাকি আমের মঞ্জরি, করবি এগুলো সবাই অন্য অন্য মেয়েরা সেজেছিল। তারাও নেচেছিল, আমিও নেচেছিলাম। খুব তখন মনে হয় 12-13 বছর বয়স হবে, এরকম হবে, 12 বছরই হবে। সেটা আমার একটা প্রথম স্টেজ শো। অবশ্য হ্যাঁ, না, সেটা প্রথম স্টেজ শো নয়। আমি যখন আরও ছোটো ছিলাম, যখন গান শিখতে শুরু করেছি, আমার ঠাকুরদা সত্যচরণ ঘোষ, তিনি আমাকে খুব কবিতা আবৃত্তি করতে শেখাতেন। আর উনি নিজেও পড়াশোনা করতেন আর আমাদের পড়াশোনায় উৎসাহ দিতেন। রামায়ণ মহাভারত আমাকে কারো কাছে পড়তে হয়নি, আমার ঠাকুরদার মুখেই আমি যা শুনে সব শিখে নিয়েছি। তা তিনি আমাকে এবার একটা অনুষ্ঠানে হঠাৎ কবিতা বলতে বললেন, আর সেই কবিতাটা বলার জন্য আমাকে কোলে করে তুলে স্টেজে দাঁড় করিয়ে দিলেন। তখন সেই কবিতাটা বলেছি এবং মনে খুব উৎসাহ ছিল, আনন্দ ছিল যে একটা কবিতা বলেছি। পাড়াতে এসেছে এক নারী টেপা ডাক্তার। ছোট্ট কবিতা, কিন্তু সেটা বলতে পেরে আমার খুব ভালো লেগেছিল। ওটা আমার ঠাকুরদার ইয়ে ছিল। আর গান শেখাটা আমার বাবার। আমার কাকিমাও ভালো গান জানতেন।
প্রকারান্তরে পরবর্তীকালে আমরা 10 ভাই বোন খুড়তুতো জ্যাঠতুতো মানে খুড়তুতো মিলিয়ে, আমার বাবা বড়, 10 ভাই বোনই গান জানি মোটামুটি। গান এবং বাজনা সবাই জানে কিছু না কিছু। তবে আমি যতটা করি আজকাল, এতটা এখন আর কেউ করে না। দিদি একটা কথা, এই 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 প্রসঙ্গে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, যে আপনি তো বললেন যে আমার ঠাকুরদা আমাকে স্টেজে তুলে গানটা, কবিতা সাহায্য করেছেন, বাবা আমাকে গান শিখিয়েছেন। তো আপনাদের বাড়ি কোথায় ছিল? কলকাতা শহরের মধ্যে না কলকাতা শহরের আমাদের বাইরে? বাড়ি মফস্বলে ছিল, মফস্বলের আগরপাড়ায়। সেখানেও কিন্তু গান বাজনার চর্চা ছিল। সেইটা আমার তো গান বাজনা তো ওই ওই স্যার যতদিন আসতে পেরেছেন আমি শিখেছি। তারপরে শিখেছি আমি ওখানেই আগরপাড়ারই অমল গুহ ঠাকুরতার কাছে। আমি তার কোলে বসে গান শিখেছি বলতে গেলে। বাবা আমাকে তারপর ওনার কাছে, ওনার স্কুলে ভর্তি করে দিলেন। কিন্তু স্কুল তো নয়, একেবারে ঘরোয়া পরিবেশ। উনি আমাকে খুব যত্ন নিয়ে গান শেখাতেন। অমল গুহ ঠাকুরতা উনি প্রফেশনালি গানের টিচার ছিলেন আর কি। সেই প্রথম আমার অন্য টিচারের কাছে শেখা। ইনি আমার দ্বিতীয় গুরু। তাহলে কিন্তু আমরা আজকে একটা কথা অপর্ণাদির কাছ থেকে জানলাম, যে আমাদের একটা বলে না যে কলকাতা ছাড়া নাকি কোনো কিছু হয় না। আজকে কিন্তু দিদির ছোটবেলাটা যেখানে কেটেছে কলকাতার বাইরে, তাহলে এই ধারণাটা কিন্তু আমাদের এখন বদলাতে হবে। আচ্ছা দিদি, যেদিন প্রথম তুমি টাকা রোজগার করলে, যেদিন প্রথম কিভাবে টাকা রোজগার করলে, প্রথম টাকাটা কি? প্রথম টাকা রোজগার বলতে গেলে গান করে নয় কিন্তু। আচ্ছা, প্রথম টাকা রোজগার টিউশন করে। আমি তখন টিউশন করি আর কোন কি। ক্লাসে পড়ে তখন? ওই 6-7-এর ছেলে মেয়েদের পড়াতাম, এরকম আচ্ছা। তাদের বাড়ি গিয়ে পড়াতাম। তখন আমি টাকা রোজগার করি এবং সেই টাকা আমার কাছে এত মূল্যবান ছিল, সেই টাকা দিয়ে আমি হারমোনিয়াম একটা নতুন বানিয়ে সে মাসে মাসে তার টাকা শোধ করতাম। কিন্তু আমার মায়ের শখ হলো আমাকে একটা আংটি পরাবেন। মা বললেন একটা আংটি কর, তুই ধীরে ধীরে টাকা দে, তাও ভালো। তা একটা আংটি করেছিলাম, তার জন্য মাসে মাসে কিছু কিছু টাকা দিতে হতো। তাহলে আমরা আজকে শুনলাম দিদি প্রথম রোজগারের টাকাটা দিয়ে একটা হারমোনিয়াম করেছিলেন আর একটা আংটি। দিদি প্রথম যে টাকাটা পেলেন, তো নিজেকে কি মনে হয়েছিল যে আমি স্বাধীন বা আমি কিছু পারি, কি মনে হয়েছিল সেদিন? না, সেরকম কিছু মনে হয়নি। আমি যখন প্রথম টাকাটা হাতে পেলাম তখন ভাবলাম যে আগে গিয়ে মায়ের হাতে দেবো, মা যা বলবেন তাই হবে। আমার নিজের টাকা বলে আমার কখনো মনে হয়নি। আচ্ছা, দিদির কাছে এইটা শুনলাম। এবারে আমরা আরেকটু দিদির কাছে যাই, যে দিদি আপনি এই গানের চর্চার পাশাপাশি আর কি কি শিখেছেন, আর কি কি করতেন, আমরা খুব জানতে চাই। যে এই কারণে সবার মনে খুব বদ্ধমূল ধারণা আছে কলকাতা মানে সব কিছু হয়, কলকাতার বাইরে কিছু হয় না। সেই ভুলটা আজকে কিন্তু আমরা এই আলোচনার মাধ্যমে ভেঙে দেবো। তো দিদি আমাদের একটু সেটা বল, আর কি কি গানের চর্চা তো ছিলই, চালু ছিল। আবার বাড়িতেও গান শেখাতাম আমি, সেটা আরও পরের কথা। তখন আমার বাবার ব্যবসাটা খুব টালমাটাল অবস্থা। সেই সময় আমাকে গানের স্কুলের মাইনে দেওয়ার জন্য বাড়িতে গান শেখাতে হতো। আমি বাড়িতে গান শিখিয়ে গানের স্কুলের মাইনে দিতাম। এছাড়াও আমি তখন কলেজেও পড়ি, কলেজে সবে ভর্তি হয়েছি। কলেজ থেকে ফিরে পাড়ার ছেলে মেয়েরা মিলে ব্যাডমিন্টন খেলতাম। ব্যাডমিন্টনের কোর্ট হয়েছিল এবং সন্ধেবেলা ফিরে আমাদের ওটাই একটা কাজ ছিল, ব্যাডমিন্টন খেলা। আর এছাড়া তো ছোটোবেলায় প্রচুর খেলাধুলো করেছি, ব্যাডমিন্টন খেলতাম, প্রচুর আনন্দও করতাম। তার সঙ্গে পাড়ার সবাই থাকতো, ছেলে মেয়েরা সকলে, তাদেরও ভালো লাগতো। এছাড়া আর তেমন কিছু হতো না। পড়াশোনাটার খুব চাপ ছিল, কারণ আমার অনার্স ছিল, তো অনার্সের পড়াশোনার একটা চাপ থাকে, সেই চাপটা আমাকে নিতে হতো। আবার সেই সময়ই আমার বাবার ব্যবসা একটু এদিক ওদিক হয়, টালমাটাল অবস্থা হয়, যার জন্য আমরা একটুখানি তটস্থ হয়ে থাকতাম যে কি করে সেটা ম্যানেজ করে পড়াশোনা করা যায়, কি করে সব কিছু চালানো যায়। এটা মানে
কোন বছরের কথা বলছেন? এটা আমি তখন কলেজে উঠেছি, তাও তখন কত আমার সাল? 17 বছর বয়স হবে। 17-18 সালের কথা হ্যাঁ, বলছেন। আচ্ছা দিদি, 17-18 সালের কথা যখন বললেন, 17-18 বছরের কথা, 17-18 বয়সের কথা। বয়সের কথা যখন বললেন দিদি, তো আপনি তো এক্ষুনি আমাকে বললেন পাড়ার সবাই মিলে একসাথে ব্যাডমিন্টন খেলতেন, হ্যাঁ, অনেক নাটক ছেলেরা করতেন। মেয়েরা। তো এমন কোনো দুষ্টুমি, বাচ্চা মানেই দুষ্টুমি একটু করবোই, আর বিশেষ করে যদি চারিপাশে গাছ থাকে, সব কিছু থাকে, কোনো এমন কোনো ঘটনার কথা বলুন না যে বন্ধুদের সাথে সেই টাইমটা, পাড়ার বন্ধুদের সাথে, যে কারোর বাড়িতে আম পেড়েছেন বা কারোর চোর খেলেছে, হ্যাঁ, সেরকম কোনো আমরা স্মৃতি সেটা বলুন। তো খুবই করেছি, কারণ আমার বাপের বাড়িতে সামনে বাগান ছিল, মানে গাছপালা, সমস্ত রকম সবজির গাছ টাছ সব ছিল। আমরা খুব ওই দুপুরবেলাটা টমেটোগুলো রস করতাম চটকে করে, সেটা নুন দিয়ে খেয়ে নিতাম। এগুলো মা ঘুমোচ্ছেন তখন, আমরা কেউ মায়ের দিকে তাকাচ্ছিও না। তারপরে আবার কুল পাড়তে যেতাম, পাড়ায় অনেকের বাড়িতেই কুল গাছ ছিল, সেই কুল পেড়ে কুল খাবো মেখে, সেরকম একটা ইয়ে ছিল, সেটা আমাদের বন্ধুরা সবাই মিলেই আমরা করতাম সেটা। তারপরে হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার ছিল, একটা পাতা আছে, টক পাতা, সেটাকে আমরা বলতাম আমরুলি পাতা। সেই টক পাতাটা তুলে ধুয়ে নিয়ে দুটো ইট রেখে তার মধ্যে আগুন জ্বালিয়ে কলা পাতার মধ্যে মুড়ে সেই পাতাটা আমরা পোড়াতাম, পুড়িয়ে এবার তারপরে কলা পাতাটা খুলে সেইটা নুন দিয়ে খেতাম। এরকম সমস্ত ছিল আমাদের মানে ছোটোবেলার ছবি। আর বাবা জানতে পারলে তো ভীষণ রেগে যেতেন, বাবা বাড়ি থাকতেন না, বাবা বিদেশে থাকতেন, হয়তো 3 মাস 4 মাস পর পর আসতেন। যখন বাবা জানতেন যে দুপুরবেলা এরকম টোটো করে বেড়াচ্ছি, প্রচণ্ড রেগে যেতেন। মা অবশ্য কিছু বলতেন না। তাহলে দিদি আপনি ভাবুন যে আপনারা ছোটবেলাটায় কতটা আনন্দ করেছেন। প্রচুর আনন্দ করেছি। এখনকার দিনে বাচ্চাদের না। দেখলে কি মনে হয় দিদি, তারা এখন কিসের মধ্যে দিয়ে এখনকার যাচ্ছে? দিনের বাচ্চারা তো শুধু পড়া পড়া, তাদের গার্জিয়ানরাও তাদের পিছনে লেগে থাকে পড়াশোনা নিয়ে। কিন্তু আমাদের সময় এই ব্যাপারটা ছিল না, মা বুঝতেনই না অনার্স কাকে বলে, মা একদম। পড়ার কথা বলতেন না। তবে হ্যাঁ, গান করতে বসলে আমাকে বলতেন, তুই গান কর, আমি এখানেই খাবার এনে দিচ্ছি, তোকে গিয়ে খেতে হবে না। এত ভালোবাসতেন গান। আর আমাকে কখনো কখনো মানে পুকুরে নাইতে দিতেন না, হ্যাঁ গলা নষ্ট হয়ে যাবে, বা কাপড় কাচতে দিতেন না, গলা খারাপ হয়ে যাবে, সব নিজে করতেন। আমরা পুকুরে খুব ঝাঁপাতাম, উঁচু একটা গাছ দেখে তার উপর থেকে লাফ দিয়ে পুকুরে পড়তাম, এরকম পুকুরে ঝাঁপাতাম। সেই পুকুরে ঝাঁপানোটা মানে এত আনন্দের ছিল আমাদের বন্ধুদের, যে সে বলার অপেক্ষা রাখে না। তবে পড়াশোনা নিয়ে যে খুব একটা লাঠালাঠি মারামারি এরকম আমাদের ছিল না, কিন্তু পড়াশুনো করতাম। সন্ধেবেলা হয়তো বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে কলেজ লাইফের আগের কথা বলছি। আমাদের প্রাইভেট টিউটার ছিলেন, বাড়িতে পড়াতেন। আমি আর আমার বড় ভাই পড়তাম। আমি আর আমার বড় ভাই অপেক্ষা করতাম যে ছাতাটা দেখা যাচ্ছে কি না। যদি ছাতাটা দেখা যায় আমাদের মন খারাপ হয়ে যেত, আর ছাতাটা দেখা না গেলে খুব আনন্দ হতো, বৃষ্টি হচ্ছে স্যার আসবেন না, এরকম ব্যাপার ছিল আর কি। তাহলে দিদি এই যে যা বললেন, আমরা কিন্তু দিদির কাছ থেকে, দিদির জীবন থেকে বা জার্নি থেকে একটা কথা শিখলাম, পিঠে যদি একটা ভরসার হাত থাকে, সাফল্যে তুমি পৌঁছাবে। তাই তো দিদি? ঠিক ঠিক। আমার মা ভীষণভাবে পড়াশোনায় আমাদের জন্য আমাদের সাহায্য করতেন, মানে নিজে কিছু করতেন, আমাদের পড়াতেন না আমাদের, কিন্তু ভীষণ সাথ দিতেন, সঙ্গে থাকতেন যে পড়াশোনাটা যেন ঠিক করে করি। আর গানের জন্য তো কথাই নেই, পাশে বসে থাকতেন। মা আবার মাঝে মাঝেই খালি গলায় গানও গাইতেন। আমার মায়ের গলাটা এখনও মনে পড়ে, সে পুরনো দিনের কিছু গান মা গাইতেন। মানে গানের দিকে আমার মায়ের ভীষণ ঝোঁক ছিল, আর আমি গাইতাম বলে মার খুব গর্ব ছিল, তাই জন্য আমাকে কোনো কাজ করতে দিতেন না। বাহ, কত শুনতে, কত এগুলো আমাদের ভালো লাগে। এবার আমরা একটু দিদির অন্য অন্য জায়গায় চলে যাই। দিদির তো শুনলাম, দিদি যেদিনকে কলেজে গেলেন,
কলেজ থেকে কি আপনাদের সময় কলেজ এখনকার সময় কলেজের মধ্যে অনেক তফাৎ আছে, তাই তো? পরিবেশের তফাৎ। তো এমন হয়েছে কলেজ থেকে বন্ধুরা মিলে সিনেমা দেখতে গেছেন, নাটক দেখতে গেছেন, সেটা কি করে বাড়িতে এসে কি বলতে? কলেজ থেকে বন্ধুরা মিলে ম্যাক্সিমাম সিনেমা দেখেছি। তখন সত্যজিৎ রায়ের সিনেমা আসলে তো আমরা বাংলা অনার্স পড়ছি, তো আমাদের ভেতরে একটা অন্যরকম মানসিকতা কাজ করতো, সত্যজিৎ রায়ের সিনেমা দেখতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু নাটক দেখতে যাওয়ার মতো সাহস পাইনি, কারণ তাহলে তো রাত হয়ে যাবে, রাত্রির হলে বাড়িতে আবার বকুনি খেতে হবে, সেই জন্য সেই সাহসটা আমরা পাইনি। তবে কলেজে আমাদের যে সোশ্যাল হতো বা কলেজে যে কোনো মানে ঘরোয়া অনুষ্ঠান হতো, আমাদের রুমের মধ্যে যেখানে অনার্স ক্লাস হতো সেই রুমের মধ্যে নিজেরা সেগুলো করতাম। সেগুলো খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়। তবে নাটক দেখা হয়নি তখন, কারণ তখন পাড়ায় বরং আসতো যাত্রা। সে বাপরে বাপ, সেই যাত্রা দেখার জন্য আমাদের প্রাণ অস্থির হয়ে যেত। আর মা তো কঠিনভাবে বলতেন যে যাত্রা দেখতে যাবে না, পড়াশুনো করতে হয়, বড়রা যায় না যাত্রা দেখতে, বড়রা যায় যাত্রা দেখতে, ছোটরা যায় না। তবুও যাত্রা দেখার জন্য মনটা ছটফট করতো। তার উপরে আমাদের বাড়িতে টিউবওয়েল ছিল, যাত্রায় যারা এসেছিল লোকেরা থাকতো আমাদের ওখানে ক্লাবে, সেই লোকেরা আবার এসে জল নিতে আসতো। আমি তখন আমার ভাই বলতাম, ওই দেখ কৌশল্যা জল নিতে এসেছে। ছেলেরা সব মেয়েদের অভিনয় করতো আর কি, সেটা আমাদের খুব ভালো লাগতো, দেখেছি, অনেকটাই দেখেছি। আচ্ছা, দিদির তো আমরা জানলাম, দিদির কলেজটা জানলাম, দিদির স্কুলে ছোটবেলায় পাড়ার ঘটনা জানলাম। দিদি যেদিনকে কলকাতা শহরের বাইরে প্রথম যেদিনকে আপনি স্টেজ শো করতে গেছেন, কলকাতা শহরের বাইরে মানে এখান থেকে বাইরে? হ্যাঁ, কলকাতা শহরের বাইরে যেদিন, ধরুন একদম প্রথম যেদিনকে কলকাতা শহরের বাইরে গেছে, সেদিন সাথে কে ছিল আপনার? আপনি কি একা গেছিলেন? না, সেদিন আমার সাথে আমার সিনথেসাইজার যে বাজান তিনি ছিলেন, আমাদের বৈদ্যনাথ দা ছিলেন তবলচি হিসেবে, আর একজন ছিলেন পারকাশন। আমার গাড়ি ছিল, সেই গাড়িতে আমি গিয়েছিলাম দুর্গাপুর। প্রথম যাই দুর্গাপুরে আমাদের স্টেজ শো ছিল গানের। হ্যাঁ, সেটা বলা হয়নি, তার আগে আমি গিয়েছি কবিতা আবৃত্তি করতে, দুর্গাপুরেই গিয়েছি। দুর্গাপুরে একটা জায়গায় এইসব আবৃত্তির অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমাদের কবিতা আবৃত্তি করতে বলা হয়েছিল, এবং সেটা নিজের লেখা কবিতা। আমি তো প্রথমে অতটা জানিনি। আমি যাদের সঙ্গে গেছি, আমার একজন দিদি বান্ধবী বলতে পারো, বা একজন এমনি বান্ধবী, তারা আমাকে খুলে কিছু বলেনি। এবারে আমাকে ওখানে যাওয়ার পরে শুনলাম যে কবিতা আবৃত্তি করতে হবে এবং নিজের লেখা কবিতা। তখন তো আমার মাথায় বাজ ভেঙে পড়লো, কি করি। তখনই সঙ্গে সঙ্গে লিখতে বসে গেলাম। তখনই কবিতা লিখলাম নজরুলের উপরে একটা কবিতা লিখলাম, আর একটা রবীন্দ্রনাথের উপরে কবিতা লিখলাম। লিখে সেটাই সন্ধ্যাবেলা পাঠ করলাম। তাহলে আমরা কিন্তু দিদির আর একটা গুণের কথা জানলাম। কি নাম জানলাম? যে দিদিকে যদি বলা হয়, দিদি কিন্তু একটা কবিতা লিখে দিতে পারেন, যদি পরিবেশ হয়, তাই তো দিদি? নিশ্চয়ই নিশ্চয়ই। পরিবেশটা জানা যায়। আমরা দিদির কাছ থেকে বিভিন্ন শোয়ের কথা শুনছি, উনি স্টেজ শো করেছেন। তার আগে যেটা আমরা জানবো, উনি যখন বড় হলেন, তো আপনি গান শিখলেন কার কাছ থেকে? আপনার গুরু কাকে বলবেন? গুরু আমার অনেক, বললাম না, প্রথম দুজন গুরু ছিলেন। তারপরে আমার রবীন্দ্রসঙ্গীতের গুরু হচ্ছে মুকুলেশ চট্টোপাধ্যায়, উনি মারা গেছেন, বেলঘরিয়া ওনার বাড়ি ছিল। মুকুলেশ চট্টোপাধ্যায়ের কাছে গান শিখতাম। তারপরে মুকুলেশ চট্টোপাধ্যায়ের কাছে গান শিখতে শিখতে আমার তো কলেজ পাশ করা প্রায় হয়ে গেল। তারপরে কলকাতায় এলাম। কলকাতায় এসে আমার খুব মনে হয়েছিল যে আমি আরও বেশি করে আরও বেশি শিখবো, বেশি জানবো, মানে এমএ পড়তে এসে। তখন আমি শিখতে লাগলাম সুবিনয় রায়ের কাছে। সুবিনয় রায়ের কাছে বেশি দিন শিখতে পারিনি, অল্প কিছু দিন শিখেছি।
তারপরে তো আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমার MA পাশ করে গেলাম, বিএড পড়তে গেলাম। বিএড পড়তে গিয়ে মুদিয়ালিতে আমাদের কলেজ ছিল। ওখান থেকে আমি অনেক সময় ওই রাস্তাটা বালিগঞ্জ স্টেশন যাওয়ার রাস্তাটা আর কি, ওইটা ধরে ধরে আসতাম। আবার বালিগঞ্জ স্টেশনেও যেতাম, অনেক সময় গড়িয়াহাটের ওদিকটাও যেতাম বন্ধুদের সঙ্গে। তখন আমি দেখেছিলাম বাণীচক্র স্কুল। সেই বাণীচক্র স্কুলে যারা ছিলেন শিক্ষক, তাদের মধ্যে ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায় ছিলেন। তার নামটা দেখে তিনি আবার আমাদের কলেজ সোশ্যালে এসেছিলেন। ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায়, এরা সকলেই আমাদের কলেজ সোশ্যালে এসেছিলেন। তখন থেকে একটা মনে ক্ষীণ আশা ছিল এদের কারো কাছে একটু যদি শিখতে পারি। তারপরে আমি বাণীচক্রে ভর্তি হলাম। বাণীচক্রে ভর্তি হওয়াতে ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায় প্রথম আলাপেই কীভাবে আমার নাম মনে রাখলেন আমি ভাবতে পারি না। প্রথমেই আমাকে বললেন, অপর্ণা তুমি নতুন ভর্তি হলে? আমার অবাক লাগলো ভীষণ। আমি বললাম, হ্যাঁ মাস্টারমশাই আমি নতুন ভর্তি হয়েছি, দেখবেন একটু। বললো, হ্যাঁ হ্যাঁ ক্লাসে ঠিক করে এসো, মনোযোগ দিয়ে গান শেখো। উনি আমার এখনও উনি আমার গুরু, ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায়। তাহলে আমরা দিদির কাছ থেকে জানলাম দিদির সঙ্গীত চর্চার কোথায় কোথায় তিনি সাধনা করেছেন। এবারে দিদির কাছে আমরা যাই। দিদি, আমরা তো শুনেছি যে আপনি বিদেশেও শো করতে গেছিলেন। হ্যাঁ, বাংলাদেশে গেছি। কি করে যোগাযোগ হলো বা আপনি গেলেন, সেখানকার একটু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আমি লেখক শিল্পী মহল বলে একটা সংস্থা আছে পার্ক সার্কাসে, তার সমস্ত কিছুর কর্মকর্তা ছিলেন হচ্ছেন জাস্টিস বিমলেন্দু চক্রবর্তী। আমার ঘরে তার ছবিও আছে। জাস্টিস বিমলেন্দু চক্রবর্তীর ওখানে আমি লেখক শিল্পী মহলে যেতাম, মাঝে মাঝে যেতাম। সেখানে একটা গান বাজনার অনুষ্ঠান হতো, তারপরে ওদের যেসব বই বেরোতো সেখানে আমার লেখাও বেরোতো। এরকম খুব ভালো ঘনিষ্ঠতা হয়ে গেছিল। এবং একবার এমন হলো যে আমাকে উনি বললেন যে অপর্ণা কতগুলো খাতা তোমাকে দেখে দিতে হবে। কাদের খাতা আমি জানি না, খাতা তো দেখে দিলাম। তারপরে আমাকে বললেন এটা টাটাদের কোনো স্কুলের, এবং তারাই বলেছে এই খাতা দেখার জন্য। ভালো কথা, দেখে টেকে আমি দিয়ে দিয়েছি, আমি কিছুই জানি না। হঠাৎ দেখি আমাকে উনি টাকা দিলেন আর তার সঙ্গে একটা ঘড়ি দিলেন, বলে এটা তোমাকে ওরা গিফট করেছে। আমি তো নিজেই অবাক হয়ে গেলাম খুব, এবং ভালোও লাগলো ভীষণ। সেই জাস্টিস বিমলেন্দু চক্রবর্তীকে আমরা স্যার বলতাম, মাস্টারমশাইও বলতাম, দাদাও বলতাম। উনি হঠাৎ একদিন বললেন যে বাংলাদেশ থেকে নিমন্ত্রণ এসেছে, আমার এখানে কোনো আর্টিস্ট থাকলে বা কোনো শিল্পী থাকলে তাদেরকে পাঠানোর জন্য, তা আমি তোমাকে সিলেক্ট করেছি। আরও একজন আমাদের বান্ধবী, তাকেও সিলেক্ট করেছে। বলছে আমি তোমাদের শুধু যাতায়াত ভাড়াটা দিতে লাগবে, আর থাকা খাওয়া অনুষ্ঠান করা কোনো কিছুর জন্যই কিছু করতে হবে না। তারপরে তার মধ্যেই আমি দেখলাম ওখানেই বিমলেন্দু চক্রবর্তীর ওখানেই দেখলাম কবিতার প্রতিযোগিতা হচ্ছে ওদের ওখানে। আমি তখন একটা কবিতা লিখে পাঠিয়ে দিলাম। তারপরে ওখানে গেছি, খুব আনন্দ হচ্ছে যে বাংলাদেশে যাচ্ছি। আমার পূর্বপুরুষ যশোরের লোক, সে যশোরের উপর দিয়ে যাচ্ছি যখন, একটা অন্যরকম উন্মাদনা। তা যেতে যেতে ওখানে তো আমরা গেছি হচ্ছে ঢাকায় গিয়ে পৌঁছালাম। ওরা আমাদের জন্য এত সুন্দর হোটেলের ব্যবস্থা করে রেখেছিলেন যে আমাদের সেই হোটেলে কোনো অসুবিধে তো হয়নি, বরং খুব ভালো লাগলো যে এত ভালো ব্যবস্থা। সেই হোটেলে খাওয়া দাওয়ার তুলনা হয় না। খাওয়া দাওয়া বলতে প্রথম একদিন কি দুদিন খেয়েছি, তারপরে তার খেতে হয়নি। প্রত্যেকের বাড়িতে নিমন্ত্রণ, আর সেই নিমন্ত্রণের খাওয়া হজম হওয়া কী যে কষ্টকর ব্যাপার। ওরে বাপ রে বাপ, এটা কিন্তু না বাংলাদেশে যারা প্রচুর খাওয়া, এইটা কিন্তু বাংলাদেশের লোকেদের সম্পর্কে এটা খুব ধারণা আছে, ওনারা খুব আন্তরিক হয়, ভীষণ আন্তরিকতা, বাপ রে বাপ। সেই ওখানে আমি যে সংস্থার কাছে গিয়েছিলাম সেই সংস্থার নাম হচ্ছে নন্দিনী সংস্থা। সুলতানা আপা ছিলেন, মানে দিদি, সুলতানা দিদি ছিলেন তার হেড। সুলতানা দিদি
ওখানে যে সমস্ত মেম্বার ছিল প্রত্যেকেই খুব বড় বড় হাই কোয়ালিটি আর কি, মানে কোনো মন্ত্রীর ওয়াইফ, কোনো এরকম সব অনেকেই ছিল। তা একজন মন্ত্রীর ওয়াইফ আমাদের নেমন্তন্ন করে খাওয়ালেন মানে কি, খাইয়ে আমাদের অবস্থা খারাপ করে দিলেন। একটা বিরাট 6 ফুট লম্বা খাবার টেবিল, তার মধ্যে যে কত রকম খাবার সাজানো বলা যায় না। আবার উনি নিজে হাতে রান্না করেছেন। আমরা তো অবাক হয়ে গেছি যে মন্ত্রীর ওয়াইফ হয়ে নিজে হাতে রান্না করেছেন। খুবই ভালো, এত আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া। পরের দিন তো আমার শরীর খারাপ হয়ে গেল। আর একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেটা আর যেতে পারলাম না। খুব সাংঘাতিক অবস্থা। আসার দিনও একজনের বাড়িতে নিমন্ত্রণ খেয়ে এলাম। প্রত্যেকের বাড়িতে প্রতিদিন নিমন্ত্রণ। দিদি এতক্ষণ রান্নার কথা বললেন, আমরা দিদির জার্নিটা শুনছি, তার মাঝখানে একটু সরে যাই আমরা। হ্যাঁ, সরে গিয়ে দিদির এই যে বলেছিলাম, শুরুতে বলেছিলাম একটা সিক্রেট ব্যাপার আছে, খুব ভালো রান্না করতে পারেন। তো দিদির কাছে আমরা একটা আবদার রাখছি যে এখন তো সবাই কাজে ব্যস্ত, সবাই অনেক কিছু ব্যস্ত, তারা হয়তো রান্না করে অনেক সময় দিতে পারেন না। তো দিদিকে আমরা বলছি, জিজ্ঞাসা করছি একটা চটজলদি, ধরুন আপনার কাছে 10 to 15 মিনিটস আছে, তো চটজলদি বলা হলো একটা খাবার তৈরি করে। তো আমাদের দর্শকদের একটু জানান না চটজলদি একটা খাবার। দিদিকে বলছি, দিদি যেহেতু বললেন অনেক রকম রান্না দিদি খেতে পারেননি, কিন্তু উনি কিন্তু খুব ভালো রান্নাও করতে পারেন। তো দিদি একটা চটজলদি রান্না বলুন। সে তো বলবো, কিন্তু তুমি এত বাড়িয়ে বাড়িয়ে বলছো কেন আমার সম্পর্কে? না, একদম আমি ভালো রান্না করি, একদম বাড়িয়ে বলিনি। যেটা দেখো, যেটা সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য কথাটা জানাবার জন্যই কিন্তু আমার ছেলে মাছ খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। তো যার জন্য মাছটা আমাকে মোটামুটি রেগুলার এক্সপেরিমেন্ট করতেই হয়। আবার একই পোনা মাছ একই রকমভাবে রোজ রান্না, সেটাও ঠিক পোষায় না। মনে হয় একদিন এক রকমভাবে রাঁধি। চটজলদি রান্না বলতে পোনা মাছের একটা রান্না আছে, সেটা এত চটজলদি, এটা সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় তার স্মৃতিকথাতে লিখেছেন রান্নাটা। উনি প্রথম শ্বশুরবাড়িতে গিয়ে খুব ভয় পাচ্ছেন, এর মধ্যে একটা বড় কাতলা মাছ এনে হাজির করেছে, সেটার ওনাকে রাঁধতে হবে। কি করা যায়, তখন ওনার শাশুড়ি হচ্ছে ওনার পিসি, তা তিনি তখন চুপি চুপি বলে দিলেন এইভাবে রান্না করো। রান্নাটা কিছুই না, কতগুলো কাঁচা লঙ্কা, মাছগুলো একটু ভেজে নিয়ে হালকা করে, কতগুলো কাঁচা লঙ্কা আর চিড়ে দিয়ে, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে, সেটা একটু ভাজা ভাজা করে মাছগুলো ছেড়ে নুন হলুদ দিয়ে বেশ মাখো মাখো করে রাঁধতে হবে। কোনো টক না, কিছু না, লঙ্কাটা কুচিয়ে দিতে হবে। এটা হচ্ছে চটজলদি কাতলা মাছের রান্না। কাছ থেকে আরেকটা রান্না আমরা জেনে নিই। একটা তো শুনলাম পোনা মাছের প্রিপারেশন, আরেকটা কি শোনা? আরেকটা আছে, আমার বাপের বাড়ি হচ্ছে যশোরে। সেই যশোরের রান্না আমার ঠাকুমা আমার মাকে শিখিয়েছিলেন, আমি আবার মাকে দেখে দেখে শিখেছি। সেটা হচ্ছে দুধ কচুর পাতা পাওয়া যায় না, দুধ কচুর বড় বড় পাতা হয়, সেই দুধ কচুতে গলা চুলকোয় না। আর হচ্ছে কই মাছ, বড় বড় কই মাছ বেশ চিড়ে চিড়ে, তার মধ্যে মশলা আছে ধনে জিরে লঙ্কা এরকম, তার সঙ্গে একটু টমেটো দেওয়া যেতে পারে, আবার না দিলেও কোনো ব্যাপার না, লেবুর রস দিতে হয়, নুন হলুদ এসব দিয়ে সেই পাতাটাকে মুড়ে ভালো করে বাঁধতে হয়, বেশ ডবল ডবল করে মুড়তে হয়, ভালো করে বাঁধতে হয়। এর ভাতটা উপর দেওয়ার একটু আগে সেগুলো ছেড়ে দিতে হয়। আমার এক বন্ধু, ছোটোবেলার বন্ধু, ছেলে বন্ধু, সে আমার বিয়ের পর আমার বাড়িতে এসে সেই কই মাছ ভাতেটা খেয়েছিল। আমাকে বলছে, অপু তুই কই মাছটা কী করে ভাতের মধ্যে দিলি বলতো? আমি বললাম ওরকম করে ছেড়ে দিয়েছি, হয়ে গেছে। বলে ছেড়ে দিয়েছিস, তাহলে ভাত তো সাদা, মাছগুলো কেন হলুদ হলো? তাহলে দেখেছেন তো, রাঁধুনিরা কিন্তু বলে আমি এই রান্না করতে পারি, সিক্রেটটা কিন্তু চট করে সবাইকে বলে না যে ওই রান্নার স্বাদটা কি করে হবে। ভাবুন, এটা কিন্তু সত্য কথা একটা, আমরা কিন্তু সত্য কথাটা জানলাম কিন্তু, তাই তো? না না, এমন কিছু ব্যাপার না, আমি জানলে সবাই জানুক, আমি সেটাই চাইবো। তাহলে রান্না আমরা দুটো পদ জানলাম কিন্তু, হ্যাঁ দুটোই আমরা জানলাম, ননভেজ পদ জানলাম। তো দিদি শুরুতে দিদিকে আমি বলেছিলাম দিদি শিক্ষিকা, তো আপনি কোথায় পড়াতেন দিদি?
আমি আগরপাড়াতে আদর্শ উচ্চ বিদ্যালয়, যেখানে আমি পড়েছি, সেই স্কুলেই পড়াতাম আমি, তবে বয়েজ সেকশানে, গার্লস সেকশানে নয়। আমি গার্লস সেকশানে পড়তাম। বয়েজ সেকশান থেকে একদিন একজন দারোয়ান আমার বাপের বাড়িতে এলো, এসে একটা হেডমাস্টারমশাই চিঠি দিল। সেখানে চিঠিতে লেখা আমাকে জয়েন করার জন্য। তখন আমি এমএ পাস করে গেছি বাংলায়। বলে বাংলার টিচার হিসাবে জয়েন করো। বাংলার টিচার হিসাবে জয়েন করলাম, সেই প্রথম জয়েন করে। তারপরে তো হচ্ছে পড়ানো টড়ানো সবই হচ্ছে। তারপরে পড়াতে পড়াতে যা হয়, তখন বিয়ে হয়েছে তো নতুন, কিছুদিন বাদে বাচ্চা হবে। সেই বাচ্চা হওয়ার ব্যাপারে এতটা কামাই হবে সেটা তো আমি বুঝতে পারিনি। এতটা মানে আমার কামাই হয়ে গেল। তখন হেডমাস্টারমশাই আমাকে ডেকে পাঠালেন, বললেন তুমি বরং ছুটি নাও 6 মাস, ছুটি নিয়ে তারপরে জয়েন করো। আমি তখন বললাম ঠিক আছে। তারপরে 6 মাস ছুটি, তারপরে 6 মাস ছুটির পরে এবার বাচ্চা নিয়ে কিছুতেই আমি, আমার একার সংসার, বাচ্চাকে কার কাছে রেখে যাব, এটাও একটা সমস্যা হলো। এ তো মহা সমস্যা। এবার আমার হাজব্যান্ড বললেন তুমি 1000 ছেলে মানুষ করে কি করবে, একটা ছেলে মানুষ করো। মানে আমি কথায় ভেসে গেলাম, বলতে পারেন ভালোবাসায় ভেসে গেলাম। তারপরে চাকরিটা আমাকে আর করা হলো না, এই কারণেই, মানে ছেলেকে দেখতে গিয়ে আমার চাকরিটা আর করা হলো না। দিদি 2025-এ দাঁড়িয়ে আফসোস হয় না? আমার আফসোস মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়। কেন, আজকাল এত মাইনে ভালো হয়েছে, আমাদের সময় তো সেরকম মাইনে ছিল না। আজকাল এত মাইনে ভালো হয়েছে, তারপরে রিটায়ারমেন্টের পরে যে টাকা পয়সাগুলো পাওয়া যায়, সেগুলোর জন্য একটু মাঝে সাঝে আফসোস হয় কখনো। কিন্তু আমি যে কারণে ছেড়েছিলাম, আমার একা ছেলেকে সুরক্ষিত রাখার জন্য, আমার ছেলে কিন্তু বড় হয়েও কখনো বলেনি যে মা তুমি চাকরি করো না বা আমার কাছেই থাকো। ছোটোবেলায় ওকে সুরক্ষিত রাখার জন্য আমি যেতাম না চাকরিতে। কারণ তখন আবার একটা রিউমার হয়েছিল যে বাচ্চাদের সঙ্গে কোনো কাজের লোক থাকলে সে নাকি রক্ত টেনে নেয়। এই সবগুলোও বিশ্বাস করতাম নানান রকম। আর সন্তানের বেলায় তো ভীষণ দুর্বল আমি, যার জন্য ছেলেকে আমি ভীষণ আগলে আগলে বড় করেছি। আর ওর বাবা ভীষণ ব্যস্ত থাকতেন, সব সময়ই ব্যস্ত থাকতেন। ওনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, অনেক উন্নতি করতে হবে, এরকম একটা ওনার ভেতরে মানসিকতা ছিল। সেই মানসিকতার জন্য ভীষণ পরিশ্রম করতেন। সেই পরিশ্রম করতেন বলে উনি বাড়িতে যে বাচ্চাকে সময় দেবেন সেটা পারতেন না। এমনকি ওর যদি জ্বরও হতো তাও উনি সারা রাত জাগতে পারতেন না। আমি সারা রাত জেগে থাকতাম ওর পাশে, কিন্তু উনি পারতেন না। সেই জন্য বাচ্চার জন্য আমার মনে হয় যেন এখন মনে হয় ঠিকই করেছি। ছেলেটা তো সুস্থ সবল আছে, এক কথা। দ্বিতীয় কথা, আপনাদের সকলের আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে আমার ছেলে মানুষ হয়েছে। মানুষ হয়েছে মানে ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ার হয়েছে এরকম নয়, কিন্তু ও লেখাপড়া অনেকই শিখেছে, ম্যানেজমেন্ট পড়েছে, সব কিছু করেছে, কিন্তু ওর মানসিকতা এত ভালো হয়েছে, ও সবসময় সকলের সাহায্য করার মানসিকতা নিয়ে চলে। স্বভাব, চরিত্র, সব কিছুর দিক দিয়ে বলে সবাই, আমি সেটাই শুনি যে ভালো, ভীষণ ভালো। আমি মা হয়ে মুখে বলতে চাই না, কিন্তু সকলে আমার কাছে বলে। না না, ওনাকে অনেক শুভেচ্ছা রইল। ওনার আরও উনি এগিয়ে যান, উনি ভালো থাকুন। সেটাই, এখন চাই যে সুস্থ থাকুক। একদম। এখন আমার কোনো আফসোস হয় না, ভাবি যে এটাই হবার ছিল, তাই হয়েছে, কিছু করার নেই। দিদি আরেকটা, এই প্রসঙ্গে আরেকটা কথা আপনার কাছে জানতে চাই, যে আপনি তো যা বললেন যে আমি এখানে গান করতে গেছি, বিদেশে গেছি, তো সবটাই তো বিয়ের পরে। হ্যাঁ, সবটাই বিয়ের পরে। শুরুতে বলেছিলাম আগে ছিল মায়ের হাত, তো আপনার তাহলে হাজবেন্ড, আমার স্বামী ভীষণ প্রোগ্রেসিভ ছিলেন। তিনি এত সাহায্য করতেন আমাকে, যখন খুব কষ্ট করে রোজগার করছেন তখনও আমাকে হারমোনিয়াম বানিয়ে দিলেন 7,000 টাকা দিয়ে, স্কেল চেঞ্জার হারমোনিয়াম। আচ্ছা, এনে সকলকে বলছেন যে আমি অপুর জন্য এই হারমোনিয়ামটা এনেছি, এবং আমাকে বললেন তুমি কিন্তু গান বন্ধ করো না। তখনও আমি গান শেখাতাম বাড়িতে। সেই হারমোনিয়াম পেয়ে নিজে যেমন গান করতাম, তখন বাড়িতে টিউশন করতাম। আর আমার নিজস্ব হাত খরচা হয়ে যেত, আমার ওর কাছে বেশি চাইতে হতো না।
এমনকি বিয়ের 5 বছর পর্যন্ত আমি ওর কাছে একটা কাপড়ও চাইনি। ওর কাকিমা এসে আলমারি খুলে দেখেছে আমার কাপড় নেই, বলে এ কী রে, ওর তো কাপড় নেই। বলে আমাকে তো বলেনি কখনো। সে বছরই পুজোর সময় একসঙ্গে 5টা শাড়ি কিনে দিলেন। এরকম মানুষ ছিলেন উনি। সব দিকে অত খেয়াল রাখতে পারতেন না, কিন্তু আমি গান করব, পড়াশুনো করব, এটা ওনার ভীষণ ইচ্ছে ছিল। আমি যদি না লেখালেখি করি, পড়াশোনা করো না অনেক দিন, আর যদি রেওয়াজ না করি অনেক দিন গান করো না, কেন বলো তো? কাজের দোহাই দিলে চলতো না, তুই কাজের দোহাই দিও না, তোমার ইচ্ছে করে না তাই বলো। এই রকম ছিলেন উনি। আর ভীষণ স্বাধীনতা দিয়েছিলেন। আমি দুর্গাপুরে প্রোগ্রাম করতে গেছি, ইয়েতে প্রোগ্রাম, মুর্শিদাবাদ প্রোগ্রাম করতে গেছি, আসানসোলে প্রোগ্রাম করতে গেছি, উনি কখনো বলেননি যে তুমি কেন এত রাত করে ফিরলে। আমি রাত্রি 1:30 2টোয় বাড়ি ফিরতাম। আর মুর্শিদাবাদে গিয়ে তো থেকেই গিয়েছিলাম 3 দিন, পুরো 3 দিন। কিন্তু উনি একবারের জন্য বলেননি যে তুমি এরকম থেকে গেলে কেন, আমি এটা পছন্দ করি না, কখনো বলেননি। না, গান করবে, গান তোমাকে করতেই হবে, এতটাই উনি পছন্দ করতেন। আমাদের মধ্যে অনেকের একটা কথা বলা আছে, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, এখন তুমি ওসব কাজ করো না, বাড়িতে থাকো, এই থাকো। দিদির কাছ থেকে আমাদের শিখতে হবে কি করে নিজেকে ব্যস্ত থাকা যায়। কারণ এই কারণে এই কথাটা বলছি, এই যে দিদি একটু আগে বলেছেন আমি কিন্তু লেখালেখির কাজ করতাম, তো দিদির ওই যে বলেছিলাম না, যত সময় যাবে সিক্রেটগুলো আস্তে আস্তে সবাইকে বলবো। দিদি কিন্তু আর একটা দিদির গুণ আছে, আমি কবিতা প্রসঙ্গে পরে আসছি। দিদির আর একটা গুণ আছে, দিদি কিন্তু খুব লেখালেখি করেন। দিদি কি বিষয় লেখেন আপনি? কি আমি তো শুনেছি যে আপনি বিবেকানন্দর যেখানে মঠ আছে, হ্যাঁ, বিবেকানন্দ সোসাইটিতে আমি রেগুলার প্রত্যেক মাসে গান করি, ওরা আমাকে প্রোগ্রাম দেয়। সেইটা নিয়ে আমাদের একটু এবারে গান করি শুধু না, আমি গীতার ব্যাখ্যা করি, উপনিষদের ব্যাখ্যা করি, এগুলো করি। তাছাড়াও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা, তাদের কথাও বলি। সেই বিবেকানন্দের কথা তো বলি, সেই সঙ্গে সেইগুলো আমি লিখে ফেলি। হয়তো কোথা থেকে বললো যে একটা লেখা দাও, তখন আমি তার উপরেই কিছু লেখালেখি করি, এবং এরকম অনেক লেখা আমার বেরিয়েছে। আমি বাংলাদেশ থেকে এসেও একটা খুব বড় সুন্দর লিখেছিলাম, সে বাংলাদেশের অভিজ্ঞতা, সেটাও একটা পত্রিকা, নির্ণয় বলে একটা পত্রিকাতে বেরিয়েছিল। আমার যার জন্য ভীষণ ভালো লাগে এইগুলো ভেবে, আমি যেটা শিখছি, যেটা মানুষকে বলছি বা বোঝাচ্ছি, সেটা যে আমার ভেতর থেকে আবার লেখা হয়ে বেরিয়ে আসছে, এটা আমার খুব আনন্দের ব্যাপার। তাহলে আমরা দিদির কাছ থেকে কিন্তু আরেকটা জিনিস শিখলাম, যে আমাদের কিছু করতে গেলে সেই জিনিসটাকে না আত্মার মধ্যে মিশিয়ে দিতে হবে, ভালো লাগতে হবে। আর যে জিনিসটা আমাদের ভালো লাগবে না, সেই জিনিসটা স্বতঃস্ফূর্তভাবে এত সুন্দর হয়ে যাবে, এত ভালো হয়ে যাবে, সেটা বলার কথা না। ঠিক তো দিদি? ঠিক তাই, একদম মন থেকে ভালো লাগাটা চাই। আমার কিন্তু ওই নানান রকম আলোচনা সমালোচনা এগুলো পছন্দ হয় না। মানে আমি উৎসাহ পাই না। আমি গানের ব্যাপারে উৎসাহ পাই, পড়াশোনার ব্যাপারে উৎসাহ পাই, তারপরে গান শেখানো বা আবৃত্তি শেখানো, সব ব্যাপারে উৎসাহ পাই। কিন্তু আমার আর রান্নার ব্যাপারে উৎসাহ আছে, আমার রান্না করতে ভালো লাগে, কারণ আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসতেন, আর আমার ছেলে তো খুবই ভালোবাসে। সেই জন্য এছাড়াও আরও আমাদের এখানকার যে কাউন্সিলর আছে সুপর্ণা, সে কিছুদিন পরপরই বলে কাকিমার থেকে এই রান্নাটা করে নিয়ে আসিস, আমার ছেলেকে বলে। যেরকম সেদিনকে লাউ চিংড়ি খেতে চাইলো, তা আমি রাত্রিবেলা করে রাখলাম, যেহেতু পরের দিন সকালে বেরিয়ে যাব। এইগুলো ভালো লাগে, সবাই উৎসাহ দেয় তো, ভালো 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 বলে, তখন খুব ভালো লাগে, এই আর কি। তাহলে কিন্তু আমরা আরো অনেক কিছু জানছি, যে একটা মানুষের রাস্তা বন্ধ হয়ে গেলে তুমি যদি ভেতর থেকে চাও, তুমি কিন্তু রাস্তা বার করে নিতে পারো। সুতরাং ঠিকই, জীবনের মন্ত্র হচ্ছে থেমে থেকো না, এগিয়ে যাও। তুমি তো জানো না, একটা দরজা বন্ধ থাকবে আরেকটা দরজা খোলো। সকলের মধ্যে না অনেক গুণ আছে, অনেক গুণ আছে, তারা সেটা নিজেরা জানে না। যদি জানতে পারে, সেই গুণটা নিয়েই এগোক না। কেউ সেলাই করতে জানে, সেটা নিয়ে এগোক।
কেউ কবিতা লিখতে জানে, সেটা নিয়ে কবিতা প্রকাশ হওয়ার দরকার নেই। সে লিখে যদি আনন্দ পায় লিখুক, তবু ভালো, তবু ভালো। এই যে সাধারণত অনেক বাড়িতে শুনি যে শাশুড়ি বউয়ের ঝগড়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেইগুলোতে আমি খুব একটা আগ্রহ বোধ করি না। কোনো ব্যাপার না ওগুলো আমার কাছে। কিন্তু যার যে গুণ আছে সেই গুণটা সে প্রকাশ করুক। আমার বৌমা খুব ভালো নাচে, আমার খুব ভালো লাগে ও যদি নাচতে যায়। আমি আরও উৎসাহ দিই ওকে নাচ করার জন্য। আমি বলি যে নাচটা ছাড়িস না, ধরে রাখ। আমার বৌমার অনেক গুণ আছে, অনেক গুণ আছে, কিন্তু ও একটুখানি এই যে এই হবে না, আচ্ছা হচ্ছে, হবে, এইটা করে, এটা আমার ভালো লাগে না। ও উৎসাহ নিয়ে যদি এগিয়ে যায় আমার খুব ভালো লাগে, আমার আনন্দ হয়। দিদি একটু আগে বললেন যে কবিতা লেখা, দিদির কিন্তু একটা খাতাও আছে কবিতার, আর দিদির বইও আছে। তো খাতাটা এখন দেখাচ্ছি না, কিন্তু আমাদের একটা আবদার আছে, দিদি একটা কবিতা, নিজের লেখা একটা কবিতা আমাদের দর্শকদের শোনাতে হবে। সেটা পড়ে শোনাতে হবে অবশ্যই, একদম। আমরা বইটা দেখি, ওনার বইটা কি বই আছে সেটা দেখে নিয়ে আমরা দিদিকে অনুরোধ করব একটা কবিতা, আপনার যেটা ভালো লাগে একটা কবিতা আমাদেরকে শোনাতে হবে। তাহলে সেই সময় এসে গেছে যে ম্যাডামের আগে শোনার আগে আমি এই বইটা দেখাচ্ছি। এই বইটা কিন্তু কলেজ স্ট্রিটে পাওয়া যায়। এই বইটা হচ্ছে ভিজে ভিজে রোদ্দুর, অপর্ণা ঘোষ বিশ্বাস। এটা পাওয়া যায় কলেজ স্ট্রিটে। যদি কারোর ইচ্ছুক হয় নিশ্চয়ই স্টলে গিয়ে খোঁজ করলে এই বইটা কিন্তু পাওয়া যাবে। তো আমরা দিদিকে অনুরোধ করছি দিদির ভালো লাগার একটা কবিতা আমাদের দর্শকদের আজকে শোনাতে। আর একটা কথা বলছি, যেটা আমার এই বয়সে বলাটা মানায় কি মানায় না আমি বুঝতে পারছি না। কেউ বলবে মানায়, কেউ বলবে মানায়। আমি কিন্তু ভীষণ রোম্যান্টিক, আমি ভীষণ রোম্যান্স ভালোবাসি। আর যখন আমি দেখি না কোথাও খুব একটা গণ্ডগোল, মারামারি, চেঁচামেচি, অসভ্যতা, আমি সেগুলো আমার পছন্দ হয় না, সেখান থেকে আমি সরে আসি। তো রোম্যান্টিকতা আমার ভেতরে একেবারে বসে আছে। আমার রোমান্টিসিজমের জন্য আমার নিজেরই নিজেকে কেমন একটা মনে হয় যে কেউ হয়তো কিছু ভাববে। তো সেরকমই একটা কবিতা। আমাদের কি একটু বলা যাবে রোমান্টিক কোনো ঘটনা? রোম্যান্স তো একটু না, একটু শুনি যে আপনার হাজবেন্ডের সাথে যে রোমান্টিক কথাটা কিন্তু বলেছে এখন, তো আমরা একটু জানি যে একটা কিছু ঘটনা বলুন। রোম্যান্স বলতে তো আমার হাজব্যান্ডের কথাই বলতে হবে। তবে টুকটাক রোম্যান্স যে হয়নি অল্প বয়সে তা নয়, সেগুলো হয়েছে, কিন্তু সেগুলো খুব একটা হয়নি। তবে আমার হাজব্যান্ডের যে ত্যাগ, সেই ত্যাগটা আমার নিজের ত্যাগের থেকে ত্যাগ কিছুই না তার কাছে। ওই ত্যাগটা আমাকে এত বেশি মানে অভিভূত করেছিল যে আমি ভাবতে পারিনি যে কোনো মানুষ আমার জন্য এত কিছু ছাড়তে পারে, এত ভালো কিছু ছাড়তে পারে। প্রতিষ্ঠিত ব্যবসা, সেই ব্যবসা ছেড়ে উনি এসেছিলেন, এসে নিজে ব্যবসা শুরু করে সেই ব্যবসাকে দাঁড় করিয়েছেন। এবং ওঠা বসা কথা সব কিছুতে উনি আমাকে ছাড়া মানে ভাবতে পারতেন না। এটা মানুষের কাছে বলতেন যে আমি যে আজকে উন্নতি করেছি তার জন্য ওই বেশিরভাগ দায়ী। ওর ভেতর দিয়ে ওর কিন্তু খুব যে রোমান্টিক ব্যাপার ছিল ওর ভেতরে তা নয়, কিন্তু আমার রোমান্টিকতা খুব বেশি ছিল। আমি অনেক বেশি করে ভাবতে পারতাম। হয়তো আমার পড়াশোনাটা বাংলা সাহিত্য নিয়ে ছিল বলে হয়তো ছিল, কিন্তু ও যে খুব একেবারে রোম্যান্টিকভাবে কথা বলতো তা কিন্তু নয়। ও খুব বাস্তববাদী ছিল, কিন্তু যা কিছু ছিল সবটা আমাকে ঘিরেছিল। তাহলে এই যে অনেকে আছে না যে পুরুষের ইগো সব সময় কিন্তু হয় না, যেটা আমাদের হাতের 5টা আঙুল সমান হয় না, সব পুরুষ কিন্তু খারাপ হয় না। কারণ ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম না, একটা ভরসার হাত, এবং সেটা কিন্তু তোমাকে ছোট করার জন্য না, তুমি এগোচ্ছ। যেরকম ধরো একটা হাতিকে যখন একটা কোনো লরিতে তোলে, হাতি কিন্তু নিজে ওঠে, কিন্তু হাতির না পেছনে একটা এরকম সাপোর্ট থাকে, আর হাতি মনে করে সে আমাকে সাপোর্ট দিয়ে তুলছে, আদতে কিন্তু না, হাতি নিজেই ওঠে। তো আজকে দিদির কথা শুনে যে বললাম না, একটা ভরসার হাত,
দিদি সব কিছু করেছে, কিন্তু দিদির কোথাও মনে হয়েছে আমার পেছনে একটা ভরসার হাত। তাই তো বিরাট দিদি? বিরাট বড় তাই তো দিদি, ওরে একদম বাবা। ঠিক কথা তো। হ্যাঁ একদম, উফ, অ্যাপ্রোপ্রিয়েট কথা। মানে উনি কতটাই আমার কি বলবো সাহায্য বা আমার প্রতি ইয়ে ছিলেন, মানে একনিষ্ঠ ছিলেন সব সব ব্যাপারে, যে আমার কথাই শেষ কথা এরকম একটা ব্যাপার ছিল। আর আমি যা করব ঠিকই করব, এরকম একটা ধারণা ওনার ছিল আর কি। বাহ, তাহলে আমরা দিদির কাছে একটা কবিতা শুনি। হ্যাঁ, সেই জন্যেই আমি এই রোম্যান্টিসিজম কথাটা এই কবিতার জন্যই এলো, কবিতার পরিপ্রেক্ষিতে এলো। শুনি আমরা। আমি একটা কবিতা বলছি তোমার জন্য। আমি এক সময় কবিতা লিখতাম, কবে কখন জানি না, বলতে বা লিখতে পারবো না, কারণ দিনক্ষণ সময় কাল কিছুই মনে নেই। শুধু জানি কবিতা লিখতাম তোমার জন্য, তোমাকে ভেবে লিখতাম। লিখতে লিখতে রাত, রাত পেরিয়ে সকাল, তবুও লিখতাম, থামতে পারতাম না। একদিন, হ্যাঁ একদিন কারা এসে সব কেড়ে নিল। লিখতে হবে না, লিখতে হবে না, কেবলই বলতে লাগলো। আমি শুনিনি, আমি ওদের কথা কিছুতেই শুনিনি। আমাকে যেখানে ওরা নিয়ে গেল সেখানেও গিয়ে লিখলাম। দরজায়, জানালায়, সর্বত্র আমার হাতে লেখা কবিতা ছড়িয়ে গেল। ঘুম আসে, তখনও ঘুম আসতো। ওরা বলতো ঘুমো, ঘুমিয়ে পড়ো। আমি ভাবতাম তুমি আসবে আর বলবে লক্ষ্মীটি ঘুমাও। তুমি আসোনি, কেউ আসেনি। সকাল, দুপুর, বিকেল, রাত সব একরকম, লেখা আর আসে না। দিন রাত মাথার মধ্যে পায়রার বক বকম বক বকম। ভালো লাগে নিজের ভিতরে ডুব দিতে। কেমন নেশার মতো অনুভব জড়িয়ে ধরে তোমাকে পেতে। পেয়ে যাই জানো, ওই ঘোরের মধ্যেই পেয়ে যাই তোমাকে। তুমি আসছো, কেবলই ছুটে আসছো আমার দিকে। আমিও আমিও প্রাণপণে ছুটছি তোমার দিকে। না, হলো না। তোমার হাতে যে খোলা তরোয়াল, উজ্জ্বল রোদে ঝিকমিক করে ঝলসে ওঠা আগুন পাখির ওড়াল। ভয় পেলাম, ভীষণ ভয় পেলাম, পালিয়ে এলাম। জানি তোমরা বলবে আমি ভীষণ বোকা, ভীষণ না বুঝ, জেদি, একগুঁয়ে হয়ে উঠলাম। আর তো ইচ্ছে হলো না, ভালো লাগলো না। একটা ছায়া, কালো ছায়া তোমাকে ঘিরে, তোমার চতুর্দিকে নেচে নেচে ঘুরে ঘুরে ফেরে। কি হবে তোমার ওই ছায়া ঢাকা পোড়া মূর্তি নিয়ে? গভীর ইদারার নিথর কালো জলে গভীর প্রশান্তির কামনায় শান্ত হলাম পরম নিশ্চিন্তে। বাহ, পুরো মননে গেঁথে গেল কবিতা। খুব সুন্দর দিদি, দিদির কাছ থেকে আমরা শুনলাম। দিদি, এখন যারা এই সঙ্গীত দুনিয়ায় আসবে তাদের একটু কিছু বলুন, তাদের একটু গাইড করুন কিছু, তারা কি কি করবে, কিভাবে তারা এগোবে। মানে কারা আসবে তুমি বলো? যারা অলরেডি এসে গেছে তাদের কথা বলবে না, যারা আসবে উঠতি সবাই? একদম, যারা আসছে, যারা সঙ্গীতকে ভালোবেসে ভালোবেসে তারা এই জগতে আসতে চায়, তাদেরকে একটু কিছু বলুন। হ্যাঁ, সেটা তো বলবার আছে। এই কারণেই আমি দেখতে পাচ্ছি আমাদের নানা অনুষ্ঠান করতে গিয়ে মানে কীরকম একটা ঠেলাঠেলি হুড়োহুড়ির ব্যাপার। এই ব্যাপারটা আমার পছন্দ হয় না। আমি বলি সকলকে, গানটা মন দিয়ে শেখো, গানটা ভালো করে শেখো, শিখে নিজের ভেতরে যে সত্তাটা আছে তার সঙ্গে মিশিয়ে পরিবেশন করো নিজের মতো করে। কাউকে নকল করতে যেও না, নকল করাটা ঠিক
ভালো নয়। নকল করে কিন্তু কোনো উন্নতি হয় না, নিজস্বতা থাকতে হবে। তুমি যে আজকে দেখো, আমি গুরুজনদের কথা বলছি, যদিও এই প্রসঙ্গে বলা উচিত না, তারা অনেক অনেক উপরে আমাদের চাইতে। হেমন্ত মুখোপাধ্যায়ের কথা ধরো, তার একটা নিজস্বতা কী ছিল, তার গলাটা ছিল ঈশ্বর প্রদত্ত গলা, এবং তার মধ্যে আবেগ ছিল। তারপরে তার জানার পরিধিও ছিল অনেক, জ্ঞানের পরিধি অনেক ছিল। তারপরে দেখো মান্নাদের কথা বলো, মান্নাদের গলার মধ্যে একটা অদ্ভুত টাচ ছিল, যে টাচটা সবার মনকে ছুঁয়ে যেত। তারপরে আরও অনেক শিল্পী, কার কথা বলবো, বর্তমানে তো আরও আছে কতজন শিল্পী যাদের তোমরা চেনো। এরকম এরা সব নিজস্বতায় কিন্তু বিখ্যাত হয়েছেন। তারা কিন্তু কাউকে নকল করে বিখ্যাত হননি, নিজের সব কিছু দিয়ে নিজেকে নতুন করে গড়ে পিটে নিয়েছে। তারা শিখেছে, শিক্ষাটাকে নিজের মতো করে আন্তরিকভাবে পরিবেশন করার চেষ্টা করেছে। এইভাবেই উন্নতি করা যায়। তাহলে আমরা আজকে একটাই কথা বললাম যে কাজটাকে ভালোবাসতে হবে, এবং ভালোবাসার আগে গভীরে ঢুকতে হবে, তবেই কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। সে আজকে সঙ্গীত নয়, যে কোনো জিনিসে তোমাকে কাজটা অন্তর থেকে শিখতে হবে, তবেই কিন্তু তুমি জীবনে সাফল্য পাবে। তো দিদি, এই যে বললেন, আপনি যে বললেন বড় হুড়োহুড়ি হচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে, তো আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যে শো করতে গেছে, এরকম কোনো পরিস্থিতি হয়েছে? হ্যাঁ, এরকম পরিস্থিতি বেশ কয়েকবারই হয়েছে, যে আপনার খুব খারাপ লেগেছে ভেতর হ্যাঁ, থেকে। বেশ কয়েকবারই হয়েছে, আমরা শুনি। বেশ কয়েকবারই আছে। একবার একটা অনুষ্ঠানে গিয়েছি, সেখানে আরও অনেকে এসেছে আমার মতনই তারা। আমি তখন শিক্ষার্থী ছিলাম, আমি তখন খুব একটা সঙ্গীত পরিবেশন করতাম না বা করতে পারতাম না। আমার ভয় করতো যে আমি পারবো তো। এরকম পরিস্থিতিতে আমি দেখেছি অনেকে চেষ্টা করেছে আমাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য, এরকম অনেকবার দেখেছি। এগুলোতে এখন আর আমার কিছু আসে যায় না, কারণ এগুলো ধরার মধ্যে নয়। যারা ধরবে তাদের আর এগোনোর উপায় থাকবে না। এত কিছু ধরা উচিতও না, সবসময় বরং নিজেকে উন্নত করা উচিত। তাহলে আমরা আরেকটা জিনিস দিদির কাছ থেকে জানলাম, যে পথ চলার সময় চলতে গেলে অনেক কিছু ঘটনা ঘটবে, সেগুলোকে একটু এড়িয়ে নিজের রাস্তাটা পরিষ্কার করে নেবে, সেটা সৎ উপায়। এটাই ঠিক, একদম সৎ উপায় পরিষ্কার করে নেবে। দিদি, আপনার সময়টা অনেক বছর আগে, এখনকার মেয়েদের, তো এখনকার যারা জেনারেশন, তাদের সম্পর্কে তাদেরকে কেমন লাগে বলুন? আমি তো এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই। বর্তমান যুগে যারা আছে, যারা মানে কি, যারা নতুন ইয়াং জেনারেশন, তাদেরকে আপনার কেমন লাগে? আমার তো তাদেরকে ভীষণ ভালো লাগে। ইয়াং জেনারেশান আমাদের থেকে অনেক অনেক কিছু বেশি জানে, যা আমরা জানি না বা জানার চেষ্টাও করি না। তারা এত বেশি জানে এবং তারা এত বেশি সব কিছু মনোযোগ দিয়ে শোনে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আমার নাতনি খুব ছোট, ওর বয়সেই 13 হবে। ও ব্যাডমিন্টন খেলে, ওর সঙ্গে আমি যাই। ফেরবার সময় গাড়িতে হঠাৎ আমাকে বলছে, তুমি একটা ভূতের সিনেমা দেখবে? বললাম দেখি। তাও আমাকে একটা ছোট্ট ভূতের সিনেমা দেখালো, খুব ছোট, এবং ভালো করেই দেখলাম। কিন্তু ও যা ব্যাখ্যা দিল, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। ও অত ডিটেলে বলতে পারলো ওই সিনেমাটা সম্পর্কে, আমি দেখেও অত ডিটেলে বুঝতে পারলাম না, কিন্তু ও আমাকে বুঝিয়ে দিল। আমার এই জন্য খুব ভালো লাগে। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি মানে বলবো বিশ্বব্যাপী চিন্তা তাদের, তারা সব কিছু চিন্তা করে, তারা একটা কোনো জায়গায় চিন্তা নিয়ে থেমে থাকে না। আমরা সেটা থাকতাম, এটাই আমার এখন খারাপ লাগে, কষ্ট হয় যে আমরা একটা জিনিসের পেছনেই পড়ে থাকতাম, এতটা ভাবতাম না। তাহলে এই যে আমরা সবসময় শুনি না যে ইয়াং জেনারেশন মানে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, সেই, কিন্তু আজকে ইয়াং জেনারেশন সম্পর্কে
কত ভালো কথা আমরা জানলাম। তো সবারই জীবন, সবারই ক্ষেত্রে কিন্তু এরকম ভালো মন্দ মিলিয়ে আছে, তাই তো হ্যাঁ, দিদি? নিশ্চয়ই। দিদি, আমরা একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। এবার লাস্ট প্রশ্ন আপনার কাছ থেকে, যে আপনি আজকে আপনার কাজের জায়গায় যেখানে দাঁড়িয়ে আছেন, আর ইউ হ্যাপি? আমি খুব খুশি, আমি খুব খুশি। একটা কথা হয় মনে, যে আমি চাকরিটা করলে হয়তো আরেকটু ভালো হতো, বা কি মানে আর্থিক সুবিধেটা হতো, আর কিছু না। তবে এখনও আমার ভীষণ ভালো লাগে এই ভেবে যে বহু লোক আমাকে চেনে। আজকেই তো মেট্রো রেলে উঠেছি, তখন একটা ছেলে আমাকে যে, দিদি আপনি ভালো আছেন, আপনাকে দেখেছি আমি, এখানে দেখেছি ওখানে দেখেছি এইসব, আর বাংলাদেশেও দেখেছি। আমার ভীষণ ভালো লাগলো। এরকম আছে। আবার ট্রেনে উঠলাম, হয়তো কোনো স্টুডেন্ট উঠে বসার জায়গা করে দিল, এটাও ভালো লাগে, এটাও খুব ভালো লাগে। তবে এখন আমি খুশি। একটাই আমার কষ্ট, যে উনি আরও কিছুদিন থাকতে পারতেন। মানুষ তো চলে যাবেই, সেটা মেনে নিতেই হবে, কিন্তু মনে হয় যে এত তাড়াতাড়ি কেন, এতই কি যাওয়ার তাড়া ছিল? দিদিকে অনেক 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 শুভেচ্ছা, যে আমার এই প্রথম ইউটিউব যে চ্যানেল অনন্যাতে এসে আমাকে আর আমার দর্শকদের সবাইকে সমৃদ্ধ করলেন। দিদি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমাদের এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করবে। সবাই খুব খুব ভালো থাকো। তুমিও ভালো থাকো, তুমি ভীষণ ভালো মেয়ে, তুমিও ভালো থাকো। তবে আমি কতটা সমৃদ্ধ করেছি আমি জানি না, তবে আমি আমি বর্তমান যে জেনারেশন আছে তাদের নিয়ে খুব আশাবাদী। এইটুকু যারা ইয়াং জেনারেশন, তাদের এটুকু যথেষ্ট, তাদের এগিয়ে নিয়ে যাবে সাফল্যের দিকে। সবাই ভালো থেকো, আবার নেক্সট এপিসোডে দেখা হবে। নমস্কার। নমস্কার।